সবাইকে স্বাগত আমাদের আজকের এই নতুন বিশ্লেষণে। আচ্ছা, একটু ভাবুন তো, সফল কৃষিকাজ বা সুন্দর একটা ছাদ বাগানের পেছনে মূল রহস্যটা কি? অনেকেই হয়তো ভাবেন একটু ভালো মাটি আর নিয়মিত পানি দিলেই তো হলো, তাই না? কিন্তু ব্যাপারটা আসলে এত সহজ নয়। পর্দার আড়ালে এমন একজন কাজ করে যাকে ছাড়া পুরো সিস্টেমটাই অচল। হ্যাঁ, আজ আমরা সেই অজানা হিরো বা বলতে পারেন পুরো প্রক্রিয়ার গোপন মাস্টারমাইন্ড পটাশ সার নিয়ে কথা বলবো। এটা এমন একটা উপাদান যা অত্যন্ত জরুরি হওয়া সত্ত্বেও সবচেয়ে বেশি ভুল বোঝার শিকার। শুনতে অবাক লাগলেও সত্যি, পটাশের গল্পটা কিন্তু ল্যাবে তৈরি হওয়া কোনো সাধারণ রাসায়নিকের গল্প নয়। কোটি কোটি বছর আগে পৃথিবীর বুকে থাকা বিশাল সব প্রাচীন মহাসাগর যখন শুকিয়ে গিয়েছিল, তখন সেগুলো রেখে যায় পটাশিয়ামের এক সুবিশাল ভাণ্ডার। হাজার হাজার ফুট মাটির নিচে চাপা পড়া সেই প্রাচীন সম্পদকেই আজ আমরা তুলে আনছি খনি থেকে। আর জানেন, পিরিয়ডিক টেবিলের এই ১৯ নম্বর মৌলটি উদ্ভিদের ভেতরে একজন সুপ্রিম কমান্ডার বা সর্বোচ্চ নিয়ন্ত্রক হিসেবে কাজ করে, মানে রীতিমতো কমান্ডিং রোল প্লে করে। চলুন আমাদের প্রথম পর্বে যাই, উদ্ভিদের সুপারহিরো পটাশ। দেখা যাক নেপথ্যের কারিগর হিসেবে এটি ঠিক কিভাবে কাজ করে। গাছের ভেতরে পটাশ মূলত তিনটে দারুণ চরিত্রে অভিনয় করে। প্রথমটা হলো ট্রাফিক পুলিশ। যখন কাঠফাটা রোদ ওঠে, পটাশ সঙ্গে সঙ্গে পাতার ছোট ছোট ছিদ্র বা স্টোমাটাগুলো বন্ধ করার নির্দেশ দেয়, যাতে ভেতরের পানি বাষ্প হয়ে উড়ে না যায়। দ্বিতীয়ত, এটি গাছের পরিবহন মন্ত্রী। পাতায় যে শর্করা বা প্রোটিন তৈরি হয়, সেগুলো গাছের ভেতরের হাইওয়ে দিয়ে একদম ফল বা দানার কাছে পৌঁছে দেওয়ার গুরুদায়িত্ব এর ঘাড়েই থাকে। আর সবশেষে পটাশ হলো গাছের বডিগার্ড। এটি কোষ প্রাচীরকে এত শক্ত করে দেয় যে ক্ষতিকর ছত্রাক বা ব্যাকটেরিয়া সহজে আক্রমণ করতেই পারে না, বিশেষ করে ঢলে পড়া বা উইল্ড ডিজিজ ঠেকাতে এর জুড়ি মেলা ভার। এবার একটা ম্যাজিক নাম্বার বলি, ৮০। হ্যাঁ, ৮০। পটাশের ক্ষমতা যে কতটা ব্যাপক তা বোঝাতে এই একটা সংখ্যাই যথেষ্ট। উদ্ভিদের ভেতরে ৮০টিরও বেশি আলাদা আলাদা এনজাইমকে সচল করার জন্য পটাশ একদম একটা ইগনিশন কি বা চাবির মতো কাজ করে। ধরুন, চাবি ঘোরালে যেমন গাড়ির ইঞ্জিন স্টার্ট হয়, ঠিক তেমনি পটাশ উদ্ভিদের ভেতরের ইঞ্জিনটাকে জাগিয়ে তোলে। এই ইঞ্জিন যদি চালু না থাকে, তাহলে আপনি বস্তায় বস্তায় ইউরিয়া সার দিলেও কোনো লাভ হবে না, উল্টো সেটা গাছের জন্য বিষাক্ত হয়ে উঠতে পারে। কিন্তু মুশকিল হলো, এই পাওয়ার সোর্সটার যখন অভাব হয় তখন কি হয়? গাছ তো আর কথা বলতে পারে না, তাই না? তবে গাছ তার নিজস্ব ভাষায় সিগন্যাল বা ডিস্ট্রেস কল ঠিকই পাঠায়। খেয়াল করলে দেখবেন গাছের নিচের দিকের পুরনো পাতাগুলোর ধার হলুদ বা বাদামি হয়ে যায়, মনে হয় যেন আগুনে পুড়ে গেছে। গাছের কাণ্ড এতই দুর্বল হয়ে পড়ে যে একটু বাতাসেই নুয়ে পড়ে। আর ফসলের দানাগুলো, সেগুলো হয় একেবারেই পাতলা, অপুষ্ট আর কুচকানো। এগুলোই হলো পটাশ ঘাটতির একদম ক্লিয়ার সতর্কবার্তা। এবার আসি আমাদের পরের অংশে, পটাশের ধরন: লাল বনাম সাদা। চলুন দেখি এই দুটোর মধ্যে আসল পার্থক্য কোথায়। বাজারে সার কিনতে গেলে দেখবেন মূলত দু ধরনের পটাশ পাওয়া যায়। একটা হলো লাল বা গোলাপি রঙের, যাকে বলা হয় MOP বা মিউরেট অফ পটাশ। এর সবচেয়ে বড় সমস্যা বা বৈশিষ্ট্য হল এতে পটাশিয়ামের সাথে ক্লোরাইড বা লবণ মেশানো থাকে। অন্যদিকে সাদা রঙের পটাশকে বলা হয় SOP বা সালফেট অফ পটাশ। এই সাদা পটাশে কিন্তু ক্লোরাইডের কোনো অস্তিত্বই নেই, বরং লবণের বদলে এতে থাকে ১৭ থেকে ১৮% সালফার বা গন্ধক, যা গাছের জন্য দারুণ উপকারী। সাদা SOP সারের ব্যাপারটা আরেকটু ক্লিয়ার করি। এতে একেবারে গ্যারান্টিড ৫০% বিশুদ্ধ পটাশ থাকে, যা উদ্ভিদের জন্য পুরোপুরি নিরাপদ। আর ওই যে ১৭% সালফারের কথা বললাম, সেটা গাছের প্রোটিন তৈরিতে সরাসরি বুস্ট দেয়। সালফার গাছের সালোক সংশ্লেষণ প্রক্রিয়াকে এতটা বাড়িয়ে দেয় যে গাছের সামগ্রিক বৃদ্ধি নিশ্চিত হয়, যা আপনি সাধারণ সারে পাবেন না। এখন উপাদানের এই পার্থক্যের কারণে দামেও একটা বিশাল ফারাক দেখা যায়। দাম শুনলে একটু চমকেও যেতে পারেন। লাল MOP কিন্তু বেশ সস্তা, এক প্যাকেটের দাম পড়ে ওই ৪০ টাকার আশেপাশে। কিন্তু যেহেতু সাদা SOP ক্লোরাইড মুক্ত এবং সালফার সমৃদ্ধ, তাই এটি একটি প্রিমিয়াম সার। এর দাম লালটার চেয়ে কয়েক গুণ বেশি, প্রায় ২০০ টাকার কাছাকাছি। আর এই বিশাল দামের পার্থক্যের কারণেই বড় বড় কৃষি খামার আর ছোট ছাদবাগানের মালিকদের সার কেনার ডিসিশনটা আলাদা হয়। তো প্রশ্ন হল, কোন ফসলের জন্য আসলে কোনটা ব্যবহার করা উচিত? চলুন জেনে নিই সঠিক সারের ব্যবহার। ব্যাপারটা বেশ লজিক্যাল। ধান, গম বা ভুট্টার মতো ফসল, যাদের আমরা স্টেপল ক্রপ বলি, এরা কিন্তু বেশ ভালোভাবেই লবণ বা ক্লোরাইড সহ্য করতে পারে। তাই এদের জন্য ওই সস্তা লাল MOP ব্যবহার করাটা সেফ এবং লাভজনক। কিন্তু ঝামেলা হয় আলু, টমেটো, তামাক, বেগুন বা ছাদ বাগানের দামি সবজি ও ফল গাছের ক্ষেত্রে। এই সেন্সিটিভ গাছগুলোর জন্য ক্লোরাইড আক্ষরিক অর্থেই বিষের মতো। তাই এই হাই ভ্যালু ফসলগুলোর ক্ষেত্রে একটু বেশি টাকা খরচ করে প্রিমিয়াম সাদা SOP ব্যবহার করাটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। এখন আপনার মনে হতে পারে, এত দাম দিয়ে সাদা SOP কেন কিনব? এর প্রিমিয়াম বেনিফিটগুলো জানলে আপনার ধারণা পাল্টে যাবে।
এটি সরাসরি আপনার সবজি ও ফলের মিষ্টতা, স্বাদ আর উজ্জ্বলতা বাড়িয়ে দেয়। যেমন ধরুন আলুর কথা, এটি আলুর স্টার্চ বাড়িয়ে ত্বক একদম মসৃণ করে তোলে। শুধু তাই নয়, অকালে ফুল বা ফল ঝরে পড়া রোধ করে এবং ফসলের শেলফ লাইফ এতই বাড়িয়ে দেয় যে ফসল সহজে পচে না, মানে হারভেস্ট করার পরও অনেকদিন ফ্রেশ থাকে। ঠিক আছে, সার তো বেছে নিলাম, কিন্তু সার প্রয়োগের সঠিক পদ্ধতিগুলো কি কি? চলুন দেখে নিই কখন ও কিভাবে এটা দেবেন। সার দেওয়ার মূলত 3টে স্টেজ আছে। প্রথমটা হলো বেসেল বা একদম শুরুতে জমি তৈরির সময় প্রয়োগ। বড় জমিতে একর প্রতি 50 থেকে 100 কেজি দিতে হয়, আর ছাদ বাগানের ছোট টবের জন্য 1 থেকে 2 টেবিল চামচ মাটির সাথে মিশিয়ে দিলেই চলে। তবে হ্যাঁ, একটা জিনিস খেয়াল রাখবেন, রাসায়নিক সার হওয়ায় এটা গাছের মূল শিকড় থেকে অন্তত 1 ইঞ্চি দূরে দিতে হবে। দ্বিতীয় ধাপটা হলো টপ ড্রেসিং, যেটা ফুল আসার সময় গাছের চারপাশে দিতে হয়। আর তৃতীয়টা হলো স্প্রে করা। আর হ্যাঁ, সার দেওয়ার পর অবশ্যই পর্যাপ্ত পানি দিতে হবে, যেন সেটা একেবারে শিকড় পর্যন্ত পৌঁছায়। এখানে ফোলিয়ার স্প্রে ব্যাপারটা একটু খুলে বলি। এটা অনেকটা ইমার্জেন্সি বাইপাস রোডের মতো কাজ করে। অতিরিক্ত গরম বা পানির অভাবে গাছের শিকড় যখন মাটি থেকে সার টানতে পারে না, তখন এই ফোলিয়ার স্প্রে একটা ব্রহ্মাস্ত্র হয়ে ওঠে। ফল ধরার 7 থেকে 10 দিন পর খুব ভোরে বা পরন্ত বিকেলে প্রতি লিটার পানিতে 3 থেকে 5 গ্রাম সার মিশিয়ে সোজা পাতায় স্প্রে করে দিন। এতে পুষ্টি সরাসরি পাতার মাধ্যমে শোষিত হয়। আর জানেন, গবেষণায় দেখা গেছে এর ফলে ফসলের দানার আকার ইনস্ট্যান্টলি 15 থেকে 20% পর্যন্ত বেড়ে যায়। এবার আসছি সবচেয়ে সেন্সিটিভ এবং গুরুত্বপূর্ণ জায়গায়, আসল নাকি নকল সার। চলুন জেনে নিই চেনার সহজ উপায়। এটা সত্যি খুব ভয়ের একটা ব্যাপার। বাজারে প্রচুর অসাধু ব্যবসায়ী লাল কাদামাটি বা স্রেফ ইটের গুঁড়ো মিশিয়ে নকল পটাশ সার বিক্রি করছে। একবার ভাবুন তো, নিজের কষ্টার্জিত টাকা দিয়ে যে সার কিনে আনছেন, সেটা থেকে আপনার গাছ কি আদৌ কোনো শক্তি পাচ্ছে, নাকি মাটির সাথে মিশে যাচ্ছে সম্পূর্ণ মূল্যহীন রঙিন ইটের গুঁড়ো? এই একটা প্রতারণা কিন্তু আপনার পুরো একটা মৌসুমের ফসল ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট। এই প্রতারণা থেকে বাঁচার দারুণ একটা কিচেন ট্রিক বা ঘরোয়া বিজ্ঞান আছে। এর নাম কুলিং টেস্ট। একদম সিম্পল। কাচের গ্লাসে সাধারণ তাপমাত্রার পানি নিন, তাতে 1 মুঠো পটাশ সার মিশিয়ে গ্লাসটা হাতে ধরুন। তারপর ম্যাজিকটা দেখুন। আসল পটাশ পানিতে মেশার সাথে সাথে চারপাশ থেকে তাপ শোষণ করে নেয় এবং মাত্র 30 সেকেন্ডের মধ্যে গ্লাসটি একেবারে বরফের মতো ঠান্ডা হয়ে যায়। নকল ইটের গুঁড়ো বা কাদামাটি জীবনেও এই রাসায়নিক বিক্রিয়াটা নকল করতে পারবে না। আর একটা 100% নিশ্চিত উপায় হলো 5 মিনিটের দ্রবণ টেস্ট। 1 গ্লাস পানিতে সার গুলিয়ে জাস্ট 5টা মিনিট অপেক্ষা করুন, সত্য বেরিয়ে আসবে। সারটা আসল হলে সেটা পুরোপুরি গলে গিয়ে পানিটাকে একদম স্বচ্ছ আয়নার মতো পরিষ্কার করে ফেলবে। কিন্তু সার যদি নকল হয়, তবে সেটা গলবে না, বরং পানিটাকে ঘোলাটে করে ফেলবে, আর গ্লাসের নিচে কাদার মতো একটা স্তর জমে যাবে। পুরো ফসলের ওপর রিস্ক নেওয়ার আগে এই ছোট্ট টেস্টটা আপনার কনফিডেন্স ফিরিয়ে আনবে। আমরা আমাদের এই ব্যাখ্যামূলক আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। দেখুন, আমাদের মাঠ, ফসল বা শখের ছাদ বাগানের কিন্তু একটা নীরব ক্ষুধা থাকে, যেটা বাইরে থেকে সবসময় বোঝা যায় না। আজকের এই বিশ্লেষণ থেকে আমরা যা জানলাম, সেটা কাজে লাগিয়ে আমাদের এই গোপন ক্ষুধাটিকে চিনতে হবে এবং গাছকে সঠিক শক্তিটা দিতে হবে। প্রকৃতির এই মাস্টারমাইন্ডের বিজ্ঞানটুকু একবার বুঝতে পারলে একটা সফল আর দারুণ ফলনের দরজা এমনিতেই খুলে যাবে। আপনার গাছকে কি আপনি তার প্রয়োজনীয় সেই সুপ্রিম এনার্জিটা দিচ্ছেন? এই প্রশ্নটা দিয়েই আজকের মতো শেষ করছি। ভালো থাকবেন।